হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস জি স্যার, শোনা স্যার। হচ্ছে। ওকে। পরীক্ষা আমার কবে? নেক্সট শুক্রবার দিন না? জি স্যার। সকালে না বিকালে? এখনো জানেন না, না? আচ্ছা, সমস্যা নেই। স্যার সকালে। ঠিক আছে, চলেন আজকে আমরা ৩টা টপিক পড়বো। হ্যাঁ, স্লাইড যদি ৩টা দিছি, অত বড় বড় স্লাইডের অত কিছু আমরা পড়বো না। আজকে যেগুলো পড়াবো সেগুলো পরীক্ষায় আসবে। সো যেগুলো যেগুলো পড়াবো শুধুমাত্র সেগুলা পড়লেই হবে এই স্লাইডগুলো থেকে। সো প্রথমে আমরা আজকে পড়বো হচ্ছে গ্রিডি অ্যালগরিদমস। একটা অ্যালগরিদম পড়বো। সেই অ্যালগরিদমটার নাম হচ্ছে আপনার এই যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম। হ্যাঁ, তো এটা বিষয়টা কিরকম? ধরেন আপনি হচ্ছে বাজারে গেছেন। হ্যাঁ, আপনি একজন মনে করেন যে ব্যবসায়ী মানুষ, আপনি হচ্ছে কাঁচা বাজারের ব্যবসা করেন। আপনি কারণ বাজার থেকে কাঁচা বাজার কিনবেন, কিনে লোকাল মার্কেটে আপনি সে সেল করবেন। তাহলে আপনার গোল থাকবে কি বলেন তো? ধরেন আপনার একটা ভ্যান আছে, তাহলে এখন আপনার ভ্যানের অবশ্যই একটা ক্যাপাসিটি আছে, ধরেন যে 100 কেজি এরকম। এখন নিশ্চয়ই আপনি সেই রকম আইটেমগুলো চুজ করবেন 100 কেজির মধ্যে, যাতে করে যেগুলো আপনার বিক্রি করলে আপনার প্রফিট হয় বেশি। এখন দেখা গেল যে মনে করেন যে একটা আইটেম আপনি বলেন যে স্যার আমি তাহলে একটা আইটেমই চুজ করবো যেটা লাভ বেশি হবে, তো সেটা মনে করেন যে বাজারে অত নাই, আপনি বাজারের থেকে ওইটা পাইছেন 10 কেজি, অন্য আইটেম পাইছেন 5 কেজি 20 কেজি এরকম। সো মানে আপনাকে আইটেমগুলো এমন ভাবে চুজ করতে হবে যাতে করে আপনি সেখান থেকে ম্যাক্সিমাম প্রফিটটা গেইন করতে পারেন। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম, মানে প্রবলেমের সলিউশন কি বের করবো সেটার কাজ। তো প্রবলেমটা হচ্ছে কি, যে আমাদের কিছু গিভেন আইটেম দেওয়া থাকবে, গিভেন আইটেম দেওয়া থাকবে এবং সেটা কত কেজি বাজারে অ্যাভেলেবল আছে সেটা দেওয়া থাকবে, এবং সেই পুরো আইটেমটা যদি আপনি সেল করেন তাহলে কতটুকু বেনিফিট পাবেন সেটাও আপনার কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। এখান থেকে আমাদের কাজ হচ্ছে, এই যে আপনার দেখেন বলে দিচ্ছে যে আপনার ওই যে বলছিলাম ভ্যান, আপনার ওই যে ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে সর্বোচ্চ 20 কেজি। এখন 20 কেজি ব্যাগের মধ্যে আপনি কোনটা কোনটা কতটুকু নিবেন যাতে করে আপনার প্রফিটটা বেশি হয়, এটা বের করা আমাদের কাজ। সো আমরা এখানে একটা যেটা সলিউশন করে দেওয়া আছে সেটা যদি ডিরেক্ট চলে যাই, সেটা হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে? যাই হোক, স্ক্রিন ফ্রিজ হয়ে যাবে মনে হয়, সমস্যা নেই, এখান থেকে দেখেন। ওকে, সো এই হচ্ছে আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া আছে যে আমাদের এ আইটেম, এটা এটা যদি আপনি 2 কেজি নেন তাহলে আপনি 140 টাকা লাভ করতে পারবেন। বি আইটেম যদি 1 কেজি আপনি নেন তাহলে 200 টাকা লাভ করতে পারবেন। সি আইটেম আছে এত, 5 কেজি নিলে 150 টাকা লাভ করতে পারবেন। 3 কেজি নিলে 240 টাকা লাভ করতে পারবেন। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, এই আপনার অ্যালগোরিদমের প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা ভ্যালু ইন্ডেক্স, এই যে ভ্যালু ইন্ডেক্স অথবা এটাকে আরেকটা নামে বলা হয় রেশিও, যেটাই বলেন না কেন ভ্যালু ইন্ডেক্স অথবা রেশিও বের করতে হবে। সেটা কি বেসিক্যালি, এই যে বেনিফিট দেওয়া আছে না, বেনিফিট বা প্রফিট পরীক্ষা যাই বলা থাকুক না কেন, সেটাকে আপনি ওইটার করেসপন্ডিং ওয়েট দ্বারা ভাগ করবেন। পরীক্ষা কিন্তু এই জিনিসই ভুলে যায় মানুষজন। হ্যাঁ, কি বলছি, প্রত্যেকটা আইটেমের বেনিফিটকে বা প্রফিটকে তার ওয়েট দ্বারা ভাগ করে এই যে রেশিও অথবা ভ্যালু ইন্ডেক্স, এই ভ্যালুটা বের করবেন। দেন কি করতে হবে, এই যে ভ্যালু ইন্ডেক্সের হাইয়েস্ট থেকে লোয়েস্ট আকারে সবগুলো আইটেমকে সাজাইতে হবে। খেয়াল করেন এখানে সবচেয়ে হাইয়েস্ট কে, বি আইটেমটা, তাহলে বি আইটেম চলে যাবে সবার উপরে, দেন ডি আইটেম চলে যাবে তার নিচে, দেন যাবে এ, দেন যাবে হচ্ছে সি। সো খেয়াল করেন প্রথমে আপনার গিভেন এই টেবিলটা কোশ্চেনে দেওয়া থাকলো, আপনি প্রথমে এই টেবিলটা বানাইলেন, দেন আপনাকে আরেকটা টেবিল আপনি বানাবেন, সেটা হচ্ছে সবগুলা সাজায় গুছায় বানাইলেন, কোন আইটেমটার ভ্যালু ইন্ডেক্স অথবা রেশিও বেশি সেই অনুসারে আমি পুরো টেবিলটাকে সাজায় ফেললাম। এখন এই দেখেন আপনার বলে দিচ্ছি যে আপনি ম্যাক্সিমাম আপনার ওয়েট আপনি নিতে পারবেন 5 কেজি। 5 কেজি কেমন ভাবে চুজ করতে হবে যেখান থেকে যাতে করে আমার ম্যাক্সিমাম প্রফিটটা আমি গেইন করতে পারি। ওকে, সো কি করতে হবে খেয়াল করেন, তাহলে দেখেন এই যে বি আইটেমটার আমি জানি যে সবচেয়ে বেশি প্রফিট আমি পাবো, কারণ এটা রেশিও সবচেয়ে বেশি, তাহলে ওর পুরাটুকু আমার নিয়ে নিতে হবে, আছে তো 1 কেজি, সো আমি নিলে ওর 200 টাকা বেনিফিট আমি গেইন করতে পারবো। সো খেয়াল করেন আমরা যখন প্রথমত আমাদের যে ব্যাগটা সেটা ফাঁকা আছে, আমি প্রথমত কি করলাম, এই যে বি আইটেমকে নিয়ে নিলাম, বি আইটেমকে নিয়ে নিছি, তাহলে আমার বেনিফিট হলো কত, 200 টাকা। আর আমার ব্যাগের মধ্যে ফাঁকা জায়গা আছে এখনো
4 কেজি, যেহেতু 1 কেজি নিয়ে ফেলছি। তাহলে এর পরের আইটেম কি আছে? 200 পরে 80, 80 জন্য করসপন্ডিং ডি আইটেম আছে, ওটা আছে কয় কেজি? 3 কেজি। আর ব্যাগের জায়গা আছে 4 কেজি। ওকে ফাইন, তাহলে পুরোটা নিয়ে নিতে পারবো, দ্যাটস ফাইন। আমি 3 কেজি নিয়ে নিলাম ডি আইটেম, এবং এর পুরো প্রফিটটা 240 টাকা আমার প্রফিটের সাথে অ্যাড হয়ে গেল। সো এখন আমার ব্যাগের জায়গা আছে আর কতটুকু? 1 কেজি জায়গা আছে। এখন দেখেন এর পরের আইটেমটা কত? 2 কেজি। এখন ব্যাগের জায়গা আছে 1 কেজি, আমার আইটেম আছে 2 কেজি। সো আমি তো আর 2 কেজি নিতে পারবো না, আমি নিব 1 কেজি। এই যে আমি একটা পণ্য বা যেটাই হোক না সেটা ভেঙে নিতে পারলাম, 2 কেজি জায়গায় আমার ব্যাগে যতটুকু জায়গা আছে সেটা নিতে পারলাম, এই কারণে এটার নাম করা হয়েছে হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। আরেকটা ন্যাপস্যাক আছে 01 ন্যাপস্যাক, এটা হয়তো মিডের পরে পড়বেন। সেটা সেখানে কোনো কিছু ভাঙা যাবে না, পুরোপুরি নিতে হয় আর কি। যাই হোক, তাহলে আপাতত আমাদের এখন যেহেতু ব্যাগের জায়গা আছে 1 কেজি আর এই আইটেমটা আছে 2 কেজি, সো খেয়াল করেন 2 কেজি আইটেম নিলে আপনি প্রফিট পাইতেন 140 টাকা। সো 1 কেজি নিলে কি আর 140 টাকা প্রফিট পাবো আমি? বলেন তো। নো স্যার। পাবো না। ওই ঠিক নিয়ম করেন, 2 কেজি নিলে পাইলাম 140 টাকা, 1 কেজি নিলে পাবো কত? 70 টাকা, তাই না? জাস্ট 140 ভাগ 2, তাই তো? ইনটু হচ্ছে 1 কেজি যেহেতু নিতে পারছি সেটা। সো তাহলে 70 টাকা অ্যাড হয়ে যাবে। এই যে 70 টাকা আমার অ্যাড হয়ে গেল। তাহলে ব্যাগে এখন আর কোনো জায়গা নেই, তার মানে আলটিমেটলি আমার ম্যাক্সিমাম প্রফিটটা হচ্ছে 510 টাকা। এখন এক্সামে এই জিনিসটা আসলে এখানে আমরা এত বারবার তো টেবিল আঁকা বা একটা টেবিল আঁকছে এখানে, দ্যাটস ফাইন, বাট এতগুলো টেবিল আঁকা আমাদের পক্ষে একটু ঝামেলা, তাই না? তো আপনারা যেটা করবেন, পরীক্ষায় মনে করেন যে এই কোশ্চেন দেওয়া আছে, এখান থেকে প্রথমে আপনি ভ্যালু ইন্ডেক্স বের করলেন, দ্যাটস ফাইন, পরবর্তীতে সাজায় লিখলেন, দ্যাটস ফাইন, দেন আপনারা ডিরেক্ট লিখবেন ম্যাক্সিমাম প্রফিট। হ্যাঁ, সো আমি যদি এখানে একটু লেখার চেষ্টা করি, তো আমরা এখানে একটা টেক্সট বক্স নেই, কোথায় নিব? স্যার স্ক্রিন অফ হয়ে গেছে। ওকে, দাঁড়ান শেয়ার দেই। ওকে, এখন আই গেস দেখতে পাচ্ছেন। তো টেক্সট বক্সটাকে আমরা এখানে নিয়ে আসি, একটু বড় করি। হ্যাঁ, তো পরীক্ষা আপনার আসলে মনে করেন আপনি এখানে লিখবেন হচ্ছে, অনেক বড় হয়ে গেছে লেখা, হোম, এটা ধরতে গেল। ওকে, সো ম্যাক্স প্রফিট ইকুয়াল টু কি লিখবেন বলেন তো? খেয়াল করেন, আমি প্রথম আইটেমটা কি নিচ্ছি 200, মানে ওর যতটুকু আছে 1 কেজি, ওর পুরোটা আমি নিচ্ছি না। সো ওর বেনিফিট আমি প্রথমটা পুরোপুরি পেয়ে যাচ্ছি। সো আমি প্রথম বেনিফিট লিখে দিব 200 টাকা, দেন প্লাস, দেন পরের টাকা আমি 3 কেজি নিতে পারছি, তো ওর পুরো বেনিফিট আমি পাবো 240 টাকা, দ্যাটস ফাইন। কিন্তু এর পরেরটা তো আমি পুরোপুরি নিতে পারতেছি না, কারণ কি 3 আর 1 4 কেজি নেওয়ার পরে আমার ব্যাগে জায়গা আছে 1 কেজি। সো খেয়াল করেন এখানে সূত্রটা কি, আপনি যতটুকু নিতে পারবেন, কতটুকু নিতে পারবো? 1 কেজি নিতে পারবো, রাইট? 1 কেজি নিতে পারবো, ভাগ করবেন আপনার ওই আইটেমটার যতটুকু ছিল, ওই আইটেমটা কতটুকু ছিল আমাদের? 2 কেজি ছিল, ইয়েস 2 কেজি ছিল। ওকে, দেন এটাকে আমরা ইনটু করব হচ্ছে কি দ্বারা? এর প্রফিট দ্বারা, অর্থাৎ 140 টাকা। সো কি করলাম খেয়াল করেন, সো এটা যদি আমি করি একসাথে, ইকুয়ালটা আমাদের হবে 540 টাকা। সো সূত্রটা কি করলাম, সেটা হচ্ছে আপনার উপরে কি বসাবেন? ব্যাগে যতটুকু জায়গা আছে, ব্যাগে জায়গা আছে কতটুকু? 1 কেজি। নিচে কি বসাবো? ভাগে, হরের মধ্যে বসাবো হচ্ছে ওই আইটেম যতটুকু ছিল সেটা, দেন ইনটু করব কি দ্বারা? ওইটার যে প্রফিটটা দেওয়া আছে সেটা দ্বারা, দিয়ে সবগুলো একসাথে যোগ করে যাওয়া হবে আপনার অ্যান্সার, সেটা এখানে অ্যান্সার করে দিবেন। দ্যাটস ইট, পরীক্ষা এতটুকু করলেই কাজ হয়ে যাবে। এটা দেখলেই বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, আপনি বুঝে অ্যান্সারটা করছেন। এই বুঝতে পেরেছেন? স্যার তাহলে সির কাজ কি? হ্যাঁ, তো সি তো এখানে আমি নিতে পারতেছি না, আমার ব্যাগে জায়গা নেই, সো এটা আমি নিতেছি না। এখন ধরেন আমি আপনাকে কোশ্চেনে বললাম ম্যাক্সিমাম প্রফিট বের না করতে বলে, বা ওটাও বের করতে বললাম, ইন দ্য সেম ওয়ে আমি আপনাকে বললাম মিনিমাম প্রফিটও বের করেন। আপনাকে কি বললাম? মিনিমাম প্রফিটও বের করেন। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে বলেন তো?
আমি আইটেম কি নিচ থেকে নেওয়া শুরু করবো না, কারণ নিচেরটা নিলে সবচেয়ে কম ভ্যালু ইন্ডেক্স পাচ্ছি, তাহলে নিচ থেকে নেওয়া শুরু করবো। সো খেয়াল করেন আমি যখন আপনার মিনিমাম প্রফিট বের করব, তো এই ক্ষেত্রে তো মিনিমাম প্রফিট আমার একবারই শেষ হয়ে যাবে আর কি। কারণ কারণ কি দেখেন, মিনিমাম প্রফিট কি আমাদের ব্যাগের জায়গা আছে 5 কেজি, তো আমি নিচ থেকে যদি নেওয়া শুরু করি তাহলে কি শুধুমাত্র সি কে যদি আমি নেই 5 কেজি, তাহলে তো আমার ব্যাগের জায়গা শেষ, তাহলে হয়ে যাবে কি 150 অ্যান্সার হবে। এখন সে ধরেন আমার ব্যাগের ওজন হচ্ছে 8 কেজি, ধরেন ব্যাগের ওজন হচ্ছে 8 কেজি, আমি কি করব মিনিমাম প্রফিট বের করতে যাচ্ছি, ঠিক আছে। তো নিচ থেকে আসতে হবে, তাহলে নিচ থেকে প্রথম কি আছে 30 এর জন্য 5 কেজি সি আমি নিয়ে নিলাম, তাহলে ওটা নিলে আমি কত পাবো 150 টাকা প্রফিট পাইলাম। দেন প্লাস, তাহলে 5 কেজি নিয়ে ফেললাম, ব্যাগে এখনো জায়গা আছে 3 কেজি, কারণ কি বলছি ম্যাক্সিমাম সরি আমার ব্যাগের ওয়েট হচ্ছে 8 কেজি বলছি। তাহলে এরপরে যে 2 যে আছে ওটা দেন, 2 কেজি পুরোপুরি নিয়ে নিলে আমি প্রফিট হচ্ছে 140 টাকা, অ্যাড করে দেন। দেন 5 আর 2 7 কেজি নেওয়ার পরে আমার ব্যাগের জায়গা আছে 1 কেজি, তাহলে পরবর্তী আইটেম কে আছে হচ্ছে 3 কেজি। তাহলে সূত্র অনুসারে কি হবে বলেন তো, বলেন ব্যাগের জায়গা আছে কতটুকু এখন 1 কেজি, তাহলে 1 ডিভাইডেড বাই কত হবে 3 হ্যাঁ ও আছে হচ্ছে 3 কেজি, 3 ইনটু কি করব ওর প্রফিট দিয়ে দিব, ইনটু হচ্ছে ওর প্রফিট কত 240, সো 240, এটা হিসাব করে যা হবে তাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো পরীক্ষায় যদি ম্যাক্স প্রফিট আসে ম্যাক্স প্রফিট অ্যান্সার করবেন, মিনিমাম প্রফিট আসলে মিনিমাম প্রফিট অ্যান্সার করবেন, আর দুইটাই বের করতে বলে দুইটাই এভাবে বের করে দেখাই দিবেন। ক্লিয়ার? স্যার এই বক্সটা সহ আর কি, মানে যেটা চাবে সেটা নিচে লিখে দিব। হ্যাঁ রাইট, বুঝা গেছে। ওকে শেষ, এই হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ল্যাপসেকের কাজ। দুইটা টেবিল আঁকবেন, এই যে প্রথমে হচ্ছে একটা এই এটা তো গিভেন দেওয়া থাকবে, এটা তো রাখার কিছু নাই, এটা থেকে জাস্ট এই টেবিলটা রাখবেন ভ্যালু ইন্ডেক্স থেকে, দেন পরবর্তী এখানে টেবিলটা এই যে ভ্যালু ইন্ডেক্সের ভ্যালু অনুসারে উপর থেকে নিচে সাজা লিখবেন, দ্যাটস ইট। দেন হচ্ছে নিচে এই যে প্র্যাক্স মিনিমাম প্রফিট লিখে অ্যানসার শেষ। মানে সো সেকেন্ড টেবিলটা হবে হচ্ছে রিঅ্যারেঞ্জ করে দেওয়ার জন্য হ্যাঁ রাইট রাইট রাইট, বুঝা গেছে এটা? ওকে ডান, চলো না পরবর্তী স্লাইডে যাই। এই স্লাইড থেকে শুধু এতটুকুই, ঠিক আছে, পরে আর কোনো কিছু পড়তে হবে না। এই স্লাইড থেকে ফ্র্যাকশনাল ল্যাপসেক শুধুমাত্র এতটুকু পড়লেই হবে, পরের গুলা বাদ। ওকে আমরা নেক্সট স্লাইড ওপেন করি। নেক্সট স্লাইড পড়ছি আমরা ট্রি এর স্লাইড। সো কয়দিন পর এক্সাম, এখন এত নতুন স্লাইডস? হ্যাঁ কারণ কি এটা ক্লাস করা নেই কারা? হ্যাঁ তাহলে না পড়ায় স্লাইড না পড়ায় কোশ্চেন দিয়ে দেই। সেগুলো ফাইনাল এড করা যায় না? না ফাইনাল অ্যাড করা যাবে না, ফাইনাল সিলেবাস আরো বড়, ঠিক আছে। সমস্যা নাই তো, আমি কি পড়াইতেছি কঠিন জিনিস পড়াইতেছি, এই যে আমার সাথে সাথে পড়েন, শিখে ফেলবেন, শিখতেছেন তো বাসায় খালি প্র্যাকটিস করে ফেলবেন। ধরেন যে আজকে আমি এখন পড়াইতেছি, আপনি ক্লাসটা শেষ করেই আধা ঘন্টা জাস্ট এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে ফেলেন একবার করে, দেখবেন যে এই টপিক পড়া শেষ, পড়া শেষ শেষ পরীক্ষা আপনি এখান থেকে অ্যান্সার করতে পারবেন, বুঝতে পেরেছেন? তো লাভ আছে, লস হবে না। স্যার এক্সামে কোয়েশ্চেন আসলে তো ডিজিট গুলো চেঞ্জ থাকবে তাই না? হ্যাঁ রাইট, ডিজিট চেঞ্জ থাকবে বা আইটেম একটা বেশি থাকবে বা কম থাকবে, এই তো নিয়ম, সব সব সেম, ঠিক আছে। সো প্রবলেম নাই, আজকে যা পড়াইতেছি এগুলো সবই আসবে, ঠিক আছে। সো এটা তো আরো কি আরো ভালো হয়েছে না? ওকে আসেন ট্রি। সো ট্রি হচ্ছে আমাদের ওই যে বলছিলাম আমরা যে ডাটা স্ট্রাকচার দুই ধরনের হয়, লিনিয়ার আর নন লিনিয়ার। তো নন লিনিয়ারের একটা পার্টের মধ্যে ছিল কি আমাদের ট্রি আর হচ্ছে গ্রাফ। সো আমরা এখানে ট্রিটা দেখতেছি। সো এখানে কিছু টার্মিনোলজিস আমরা পড়বো প্রথমত। সো ট্রি এর একদম রুটে যে থাকে বা প্রথম এলিমেন্ট সেটাকে বলা হয় রুট। দেন এরপরে
বাদ বাকি সবগুলোকে বলা হয় সাব ট্রি, বা আমরা এগুলার মানে ইন ডিটেইলসে পড়তেছি। সো আর বাইনারি ট্রি যেটা বলছে আপনার, সেটা হচ্ছে এ বাইনারি ট্রি ইজ, ওকে একটা মিনিট একটু হোল্ড করেন। ওকে, সো আচ্ছা, এটা বাইনারি ট্রি এখান থেকে আমাদের প্রয়োজন নাই, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা যাই। ওকে ওকে, এগুলা আমাদের আপাতত প্রয়োজন নাই। আমরা এখান থেকে পড়বো বেসিক্যালি ট্রাভার্সাল, হ্যাঁ, ট্রি ট্রাভার্সাল, এই যে এখান থেকে পড়বো, হ্যাঁ 15 নম্বর স্লাইড থেকে পড়বো কিভাবে একটা বাইনারি ট্রি ট্রাভার্স করতে হয়। সো খেয়াল করেন, বাইনারি ট্রি বলতে একটা নোডের আপনার ম্যাক্সিমাম দুইজন হচ্ছে কি থাকবে, চাইল্ড থাকবে। এখন দেখেন এই এ থেকে কি বি আর ডাব্লিউ বেরোছে না, সো এ হচ্ছে বি আর ডাব্লিউ এর জন্য প্যারেন্ট চাইল্ড, আর বি আর ডাব্লিউ এর জন্য, সরি হ্যাঁ, আর এ থেকে এই এর জন্য বি আর ডাব্লিউ হচ্ছে চাইল্ড নোড। তাহলে আমি কি বললাম, বি আর ডাব্লিউ এর জন্য এ হচ্ছে প্যারেন্ট নোড, আর এ থেকে যেহেতু বি আর ডাব্লিউ বেরোইছে, বি আর ডাব্লিউ কে আমরা বলি হচ্ছে চাইল্ড নোড। বেসিক্যালি বাইনারি ট্রির কাহিনী হচ্ছে আপনার একটা নোডের ম্যাক্সিমাম দুইটা চাইল্ড থাকতে পারবে। ওকে, এখন ট্রাভার্স করা বলতে কি বোঝায়, প্রত্যেকটা নোড একবার করে ভিজিট করা, প্রত্যেকটা নোড একবার করে ভিজিট করা। সো এটাকে আমরা তিনটা ওয়েতে ভিজিট করতে পারি। একটা নাম হচ্ছে প্রি অর্ডার, একটা নাম হচ্ছে ইন অর্ডার, আর একটা নাম হচ্ছে পোস্ট অর্ডার। সো প্রি অর্ডার কাজ কি, প্রি অর্ডারের কাজ হচ্ছে আগে রুটকে ভিজিট করবেন। প্রি অর্ডার মানে আগে রুটকে ভিজিট করব, এই যে এখানে লেখা দেওয়া আছে, আগে হচ্ছে রুট, দেন লেফট, দেন রাইট। অর্থাৎ প্রি অর্ডারের ক্ষেত্রে আগে আমি এ এর কাছে যাব, দেন বি এর কাছে, দেন ডাব্লিউ এর কাছে, কারণ এর লেফট চাইল্ড হচ্ছে বি, এর রাইট চাইল্ড হচ্ছে ডাব্লিউ। সো চলেন একটা আমরা ট্রাভার্স করি, তাহলে আপাতত বুঝতে পারবেন যে কি হইতেছে কাহিনীটা এখানে। সো এই মনে করেন একটা গিভেন বাইনারি ট্রি আমাদের দিয়ে দেওয়া আছে, এটাকে বললাম হচ্ছে আমরা প্রি অর্ডার ওয়েতে ট্রাভার্স করব, ঠিক আছে। সো এইখানে প্রি অর্ডারের সূত্র কি বলছি, সূত্রটা হচ্ছে আগে রুট, দেন লেফট, দেন রাইট। সো আমরা প্রথমে শুরু থেকে স্টার্ট করব, ওকে জিজ্ঞেস করব তুমি কি কারোর রুট, ও বলবো ইয়েস আই এম রুট। সো ওকে আপনি লিস্টে লিখে দিবেন, একে আমি এখানে লিখলাম। দেন এরপরে কাজ কি বলেন তো, দেন কাজ হচ্ছে লেফটের কাছে যাওয়া, দেন রাইটের কাছে যাওয়া। এখন লেফটের কাছে যাওয়ার পর ওকে আমি আবার জিজ্ঞেস করবো তুমি কি কারোর রুট, বি বলবো ইয়েস আই এম অলসো রুট, কারণ কি ওর দুটা চাইল্ড আছে। সো আপনি এরপরে বি কে লিখে দিবেন। তাহলে যেহেতু বি রুট, তাহলে এরপরে কাজ কি ছিল বলেন তো, ওর লেফটে যাওয়া, গেলেন ডি এর কাছে, ওকে আপনি আস্ক করবেন তুমি কি রুট, ও হলো ইয়েস আই এম সামওয়ানস রুট। তো আমি ডি কেও আমার লিস্টে লিখবো। খেয়াল করেন ডি এর লেফটে কি কেউ আছে, নাই। সো ডি এর লেফটে যে থাকতো তাকে আমি আগে লিখতাম। সো লেফট না থাকলে কি সম্ভবত রাইট কে লিখতে হবে। সো রাইটে কে আছে এইচ, আমি এখান থেকে এইচ কে লিখে দিলাম। এখন খেয়াল করেন এই যে যেই রুটটার আমি লেফট এবং রাইট লিখলাম ডি এর, সো ওর তো সবার লেখা শেষ, তাই না। তাহলে আমার এই পোর্শনটুক আমি পুরোটা ট্রাভার্স করে ফেলছি, এই পুরো পোর্শনটুক বি রুটের কি লেফট ছিল না। সো এখন কি আমার বি এর রাইটের কাছে যেতে হবে। তো বি এর রাইটে কি আছে এখন, ই আছে। তো দেখেন আমি এইচ এর পরে ই লিখলাম। তো খেয়াল করেন এই বি এর পুরা সবকিছু কি আমি লিখে ফেলছি না। তার মানে বেসিক্যালি এর
লেফট সাইড আমার লেখা শেষ। সূত্র অনুসারে কি ছিল বলুন তো? আগে রুট লিখবেন, দেন লেফট লিখবেন, দেন রাইটে যাব। এখন রাইটে আমি এর রাইটে আসলাম সি এর কাছে, সি কে জিজ্ঞেস করবো তুমি কি রুট? ও বলবে ইয়েস আই এম রুট। খেয়াল করেন এর পরে আমরা এই যে সি লিখলাম। দেন কোথায় যাওয়া উচিত সূত্র অনুসারে? সি এর লেফটে যাব, এফ এর কাছে। এফ কে জিজ্ঞেস করবো তুমি কি রুট? ও বলবে ইয়েস আই এম রুট। ফাইন, ওকে এখানে লিখে দিব। দেন এফ এর লেফটে গেলাম, ওকে জিজ্ঞেস করবো তুমি কি রুট? বলবো না। সো অ্যাজ ইট ইজ রুটের পরে লেফট লিখবো, দেন রাইট লিখবো। সো আই লিখলাম, জে লিখলাম। তাহলে এফ এর পুরা কাহিনীটা শেষ। এফ এর পুরো কাহিনীটা কি? সি এর লেফট ছিল। সো এখন সি এর রাইটের কাছে যান, একমাত্র বেঁচে আছে জি। জি কে লেখেন, আপনার কাজ শেষ। বেসিক্যালি পরীক্ষায় এই টিটা দেওয়া থাকবে, আপনার কাজ হচ্ছে এই লিস্টটা লেখা। প্রি অর্ডারটা বুঝতে পেরেছেন? জি স্যার। যদি বুঝতে পারেন চলেন আমরা একটা করি। এই যে নিচের একটা করবো। হ্যাঁ, স্ক্রিন চলে গেছে আবার? আই গেস স্ক্রিন চলে গেছে। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, সো আমরা একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্সটা এখানে নিলাম। ওকে, সো খেয়াল করেন আমরা 40 এর কাছে যাব। জিজ্ঞেস করবো তুমি কি রুট? ও বলবে ইয়েস আই এম রুট। তো লেখেন 40 কে আগে। আচ্ছা আচ্ছা, আমরা এটা একটু বড় করে দেই। ওকে, ওকে গেলাম। দেন কি যাবো বলুন তো? রুটের পরে লেফটের কাছে যাবো, 4 এর কাছে যাবো। 4 কে জিজ্ঞেস করবো তুমি কি রুট? ও বলবে ইয়েস আই এম রুট। তাহলে 4 কে লেখেন। সূত্র অনুসারে 4 এর লেফটে যাওয়ার কথা, 4 এর লেফটে কেউ নাই। সো রাইটে যান। 34 কে জিজ্ঞেস করেন তুমি কি রুট? ও বলবে ইয়েস আই এম রুট। ওকে ফাইন, লেখেন 34 কে। দেন ওর লেফটে যাব, 14 কে পাইলাম, জিজ্ঞেস করবো তুমি কি রুট? ও বলবে ইয়েস আই এম রুট। লেখেন 14। দেন 14 এর লেফটে যাব, 13 তুমি কি রুট? না আমি রুট না, বাট ফাইন আমার নিচের কেউ নাইও। সো রুটের পর লেফট কে লিখতে হবে, লিখলাম। দেন রাইট কে লেখেন, ও রাইট কে 15। খেয়াল করেন লেফট সাইডে সবাইকে আমার লেখা শেষ। সো আমার লেফট সাইড নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই, আমি ডিরেক্ট চলে যাবো 40 এর রাইট সাইডে। তো দেন জিজ্ঞেস করবো 45 কে তুমি কি রুট? বলবো ইয়েস আই এম রুট। দেন কি লিখবো বলেন তো? 45 এর পরে কি লিখবো বলেন? স্যার 55। হ্যাঁ 55। 55। দেন 48, দেন 47, দেন 49. গুড। ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝা গেছে। সো আমরা পরেরটায় যাই। দেন আমরা পড়বো হচ্ছে ইন অর্ডার। ইন অর্ডার মানে আগে লেফট কে লিখবো, মানে আগে পুরো লেফট সাইডটা লিখবো। দেন ইন, যেহেতু ইন মানে মাঝখানে, দেন রুট কে লিখবো, দেন রাইট সাইড কে লিখতে হবে। এরকম হচ্ছে কাহিনী। ঠিক আছে, সো আমরা একটা ট্রাভার্স করি। সো খেয়াল করেন আপনার এই ট্রিটা যদি আমরা নেই, হ্যাঁ, সো এই ট্রি এর পুরা আপনার কি করতে হবে? ওকে যদি জিজ্ঞেস করি তুমি কি রুট? বলবো ইয়েস। তাহলে ওকে লেখা যাবে না কিন্তু আগে, কারণ কি রুটকে লিখতে হবে মাঝখানে। দেন ওর লেফটে যাব, তুমি রুট, তাকেও লেখা যাবে না। ডি এর কাছে গেলাম, তুমি কি রুট? ইয়েস। এখন খেয়াল করেন ডি এর লেফটে কি কেউ আছে? No, sir. ডি এর লেফটে যদি কেউ থাকতো তাহলে তাকে আমি আগে লিখতাম, দেন ডি কে লিখতাম, দেন এইচ কে লিখতাম, রাইট? তো যেহেতু ডি এর লেফটে কেউ নাই, এই কারণে আমাদের লিস্টে সবার প্রথমে ডি চলে আসছে, কারণ সূত্র অনুসারে আগে লেফট থাকবে, দেন রুট থাকবে, দেন রাইট থাকবে। সো যেহেতু লেফট নাই, সো আগে আমাকে রুট কে লিখতে হচ্ছে, ডি লিখলাম, দেন এইচ কে লিখলাম। বুঝতে পেরেছেন? এখন খেয়াল করুন এই যে পুরা টুক লিখলাম, ডি আর এইচ লিখে ফেললাম। এই পুরা টুক কার লেফট ছিল বলেন তো? বি এর। স্যার সো আমি লেফট যেহেতু লিখে বলছি, তাহলে এখন কাকে লিখতে হবে? বি কে লিখতে হবে। লিখলাম বি, দেন রাইটে চলে যাও। রাইটে কি আছে? ই আছে। ফাইন। এখন এই পুরা টুক যে লিখলাম, এই পুরা টুক কার লেফট ছিল? এর লেফট ছিল। সো যেহেতু লেফট সাইড পুরোটা লেখা শেষ, এখন কি আমি অবশ্যই মাঝখানে এ কে লিখবো, মানে রুট কে লিখবো। রুট কে লিখলাম,
দেন রাইটে আসে, রাইটে এসে ওকে জিজ্ঞাসা করেন তুমি কি রুট, বলবে ইয়েস, তাহলে কি আগে আগে লেখা যাবে সি কে? নো। কোথায় যাব? ওর লেফটে যাব। ওকে জিজ্ঞেস করো তুমি কি রুট, বলবে ইয়েস, ওকেও লেখা যাবে না, ওর লেফটে যান, ফাইন, ও তো আর রুট না, ও বলবে আমি লেফট, ফাইন, তাহলে আগে লিখবো আই, দেন এফ, দেন জে। তাহলে এই পুরো জিনিসটু কার লেফট ছিল? সি এর। সো আমি তো লেফট লিখে ফেলছি, তাহলে এখন সি কে লেখেন, সি কে লিখলাম, দেন ও রাইটে চলে যান, জি কে লিখলাম, দ্যাটস ইট। সো এখন আমি যদি এটা আসি, এটার ক্ষেত্রে যদি বলি, তাহলে কি হবে বলেন তো? সবার প্রথমে এফ এর কাছে যাবো, তো রুট লেখা যাবে না, দেন বি এর কাছে লেফটে যাবো, ও রুট লেখা যাবে না, দেন কই যাবো আমরা? A. এ এর কাছে। তাহলে সবার প্রথমে শুরু হবে এ দ্বারা, লেফট লিখলাম, দেন কি লিখবো? বি। B. দেন কি ডি লিখতে পারবো? জি স্যার। না, ও তো রুট। ওকে জিজ্ঞেস করতো তুমি কি রুট? ইয়েস। তাহলে স্যার সি লিখতে হবে। হ্যাঁ, রুট তো আগে লেখা যাবে না, তাই না? সূত্র অনুসারে কি কাজ? আগে লেফট, দেন রুট, দেন রাইট। সো যেহেতু বি এর কাছে আসে, জিজ্ঞাসা মানে বি এর থেকে ডি এর কাছে যাওয়ার পর জিজ্ঞেস করো তুমি কি রুট, বলবে হ্যাঁ আমি রুট, তোমাকে আগে লিখতে পারবো না, তোমার লেফট কে আগে লিখতে হবে। হ্যাঁ, তো আমার লেফট হচ্ছে সি, দেন ডি, দেন ই। তাহলে এখন দেখেন এই সব পুরা টুক কার লেফট ছিল? এফ এর। দেন তাহলে আমরা কি লিখবো? এফ লিখবো। এফ এর পরে জি এর কাছে জিজ্ঞেস করলাম তুমি কি রুট, বলবে ইয়েস, লিখতে পারবো না। দেন খেয়াল করেন, লিখতে পারবো না, দ্যাটস ফাইন, কিন্তু মানে শুধু যে রুট হইলেই আমি লিখতে পারবো না, বিষয়টা কিন্তু এরকম নয়। খেয়াল করেন, ওর কি লেফটে কেউ আছে? জি এর লেফটে? না স্যার। তাহলে জি এর লেফটে যদি কেউ থাকতো, তাকে আমি আগে লিখতাম, দেন অবশ্যই জি লিখতাম, দেন আয়ের কাছে যেতাম না, তাই তো? জি। হ্যাঁ, সো যেহেতু এখানে ওর লেফটে কেউ নাই, সো আমাকে আগে জি লিখতে হবে। দেন আমি আয়ের কাছে গেলাম, আইকে জিজ্ঞেস করবো তুমি কি রুট, বলবে ইয়েস। রুট হইলেই যে স্কিপ করবো বিষয়টা তা না। রুট হইলে স্কিপ কখন করব? যখন তার লেফট থাকবে। খেয়াল করেন যে এই ক্ষেত্রে রুট হয়েছে দেখে ওরা আমি কিন্তু বাদ দিই নাই, মানে আগের পরে লিখতে হবে এরকম বিষয় না, কারণ কি ওর লেফটে নাই। সো লেফট যেহেতু নাই, তাহলে ওকে আমার আগে লিখতে হবে, দেন আয়ের কাছে যেতে হবে। আয়ের কাছে যাওয়ার পর আমি কি দেখলাম? ওর তো আগে লেফট আছে, সো আগে এইচ কে লিখতে হবে, দেন আই কে লিখতে হবে। কি বললাম বুঝা গেছে? দেখেন আবার আমি আসি, এই সাইড তো ক্লিয়ার হয়েছে, আমি বুঝতে পারছি। এফ এফ কে লিখলেন, এখন এফ এর পরে জি কে আমি জিজ্ঞেস করবো তুমি কি রুট, রুট, বলবে হ্যাঁ আমি রুট, বাট ওর কিন্তু কোনো লেফট চাইল্ড নাই। তো লেফট যেহেতু নাই, তাহলে সূত্র অনুসারে আগে তো লেফট কে লেখার কথা, দেন রুট কে লেখার কথা, দেন রাইটে যাব। যেহেতু লেফট নাই, সো আমি জি কে লিস্টে ইনসার্ট করে ফেলবো। দেন ভালো কথা, রাইটে গেলাম আয়ের কাছে, আমি ডিরেক্ট আমি আই কে লিখতে পারবো না, কারণ কি আয়ের তো লেফট চাইল্ড আছে। আইকে জিজ্ঞেস করবো তুমি কি রুট, বলবো ইয়েস, এবং আমার লেফট চাইল্ডও আছে, সো আগে লেফট কে লিখতে হবে, দেন রুট কে লিখতে হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে। সো দেন হচ্ছে পোস্ট অর্ডার। সো এটা খুব ইজি। আগে কি করতে হবে? আগে লেফট লিখবো, দেন রাইট লিখবো, দেন রুট লিখবো। পোস্টের কাহিনী কি, মানে এই যে প্রি ইন পোস্ট বলতেছি, এটা এগুলা বেসিক্যালি রুটের জন্য। প্রি মানে রুট আগে, ইন মানে রুট মাঝখানে, পোস্ট মানে রুট সবার লাস্টে। আগে লেফট, দেন রাইট, দেন রুট। সো খেয়াল করেন, এটার ক্ষেত্রে যদি আবার আসি, তাহলে কি করতে হবে? আগে এই পুরা লেফট সাইড লিখতে হবে, দেন পুরা রাইট সাইড লিখতে হবে, দেন রুটকে লিখতে হবে। সো এইটা মেবি এখানে একটু ভুলভাল আছে। হ্যাঁ, এটা এখানে ভুলভাল আছে, এটা মানে আগেরটাই তুলে ধরছে ডিরেক্ট, তাই না? দেখি আমরা যদি ভুল না করি। হ্যাঁ, এটা আগেরটা হুবহু লিখে ফেলছে। তো এটা আমরা ঠিক করে লিখি, ঠিক করে আমরা লিখি। সো এটা পুরোটা আমরা কেটে দিলাম। ওকে, তো পোস্ট অর্ডারটা আবার আমরা করবো। হ্যাঁ, তো প্রথমে আগে কি করতে হবে? লেফট কে লিখতে হবে, দেন রাইট, দেন রুট। সো খেয়াল করেন, এ কে জিজ্ঞেস করবে তুমি কি রুট, ইয়েস, লেখা যাবে না। বি কে জিজ্ঞেস করবে তুমি কি রুট, ইয়েস, লেখা যাবে না। ডি কে জিজ্ঞেস করবে তুমি ডি এর লেফট আছে, বলেন তো? নাই। সো কি লেফটের পরে কাকে লেখা রাখবে? রাইট কে, দেন রুট কে লিখতে হবে। সো আমি এখানে শুরু করব কি দ্বারা? এইচ দ্বারা। দেন এই রুটের যেহেতু লেফট নাই, রাইট কে লিখে ফেলছি, তাহলে কি এরপরে কাজ কি? এই রুট কে লেখা। চলো লেখেন ডি, ডি লিখলাম। দেন এই পুরা অংশটুক কার লেফট ছিল? বি এর।
সো বি কে তো আমি আগে লিখতে পারবো না, কারণ কি বি এর লেফট কে আগে লিখবো, দেন রাইট কে লিখতে হবে। সো এরপর আমি লিখবো ই, দেন লিখবো বি। এখন খেয়াল করেন, এই যে এই পুরা টুক লিখে ফেললাম, এই পুরা টুক কার লেফট ছিল বলেন তো? এখন কি একে লিখতে পারবো আগে? নো স্যার। নো, আমার রাইটে যাইতে হবে, রাইট সাইড আগে ক্লিয়ার করে আসতে হবে। রাইট সাইডে যাওয়ার পরে আমি সি কে জিজ্ঞেস করবো তুমি কি রুট, বলবে ইয়েস, তাহলে ওকে আমার বাদ দিতে হবে। দেন ওর লেফটে যাবো, এফ কে জিজ্ঞেস করবো তুমি কি রুট, ইয়েস, ওকেও বাদ দিতে হবে। আই এ যাওয়ার পর জিজ্ঞেস করবো তুমি কি রুট, বলবে না আমি লেফট। সো আমরা স্টার্ট করবো আই দ্বারা। তাহলে বলেন তো এখন কি লিখবো প্রথমে, বলেন সবাই। স্যার আই আই দেন জে আই দেন জে জে এফ জি সি এ। জি জি সি এ, গুড। কমা বাদ পড়ে গেছে, এই বাকিরা বুঝতে পারছেন? এফ, কারণ কি দেখেন যখন আমি এফ লিখলাম তখন কি আমার এই এতটুকুর কাজ শেষ, এতটুকু কার লেফট ছিল সি এর। সো আগে তো রুটের কাছে যাইতে পারবো না, আগে রাইট লিখে আসতে হবে। দেন কি সি এর রাইট হচ্ছে জি, দেন লিখতে হবে সি। সো এই পুরা রাইট সাইড লেখা শেষ, লাস্টে আমি লিখবো হচ্ছে এ, কমা। বুঝতে পেরেছেন? সো চলেন আমরা আরেকটা করি। ধরেন যে এই এই নিচেরটাই করবো, হ্যাঁ নিচেরটা আমরা এখানে লিখি, যেহেতু এখানে টেক্সট বক্স করা আছে অলরেডি। সো প্রথমে কাকে লিখবো বলেন তো, এই এটার প্রথমে কাকে লিখবো? 13 হ্যাঁ 13, 13, 15, 14, 13, 15, 14, তারপরে বলেন তারপরে 34, 34, 4, 4, 47, 47, 49, 49, 48, 48, 55, 55, 45, 40. 45, 40। হ্যাঁ, ইটস ইজি, ঠিক আছে, একদম ইজি জিনিস। পরীক্ষায় জাস্ট ট্রি দেওয়া থাকবে, দেখে দেখে এই জাস্ট এক লাইন লিখবেন, তাহলেই কাজ শেষ। স্যার এটাতে মার্ক কত থাকবে? ধরেন যে একটা গ্রাফ দিয়ে বলবো প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার, তিনটাই করেন, 6 মার্কস থাকবে, 6 মার্কস বা 5 মার্কস, এর নিচে থাকবে না। হ্যাঁ, আমাদের কি স্যার C++ কোনো কোড আসবে এক্সামে? না, কোনো ধরনের কোনো কোড আসবে না, থিওরি এক্সামে কোনো ধরনের কোনো কোড আসবে না। ওকে, সো এই স্লাইড থেকে জাস্ট এগুলাই, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার, ডান। দেন আমরা লাস্ট একটা স্লাইড করব, সেটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। এখানে আমাদের দুইটা অ্যালগরিদম আছে, সো আমরা একটা অ্যালগরিদম পড়বো এখান থেকে। এখানে আমাদের প্রিন্স অ্যালগরিদম এবং ক্রুস্কালস অ্যালগরিদম বলে দুইটা ট্রি আছে, সরি অ্যালগরিদম আছে। সো আমরা এখান থেকে ক্রুস্কাল অ্যালগরিদমটা পড়াশোনা করব। তো বেসিক্যালি আমরা কি কাজ করব পরীক্ষায়, এখন দেখেন গ্রাফ আর ট্রি এর একটা বেসিক পার্থক্য আপনাকে আগে বলে রাখি, যাতে করে বুঝবেন যে এটা আমরা কি করতেছি। তো গ্রাফের ক্ষেত্রে খেয়াল করেন, এখানে এই যে এখানে অনেকগুলো লুপ হয়ে গেছে না, যে আই এইচ জি একটা লুপ বা এরকম একটা লুপ, মানে কি সার্কিট টাইপ হয়ে গেছে, মানে আবদ্ধ হয়ে গেছে। এরকম আবদ্ধ যদি হয়ে যায় তাহলে আপনি কখনোই সেটাকে ট্রি বলতে পারবেন না। ট্রি মানে আপনার অলওয়েজ একটা সাইড ওপেন থাকবে, মানে কখনোই যদি এই পুরো জিনিসটার মধ্যে কোনো একটা জায়গা আবদ্ধ থাকে সেটাকে আপনি ট্রি বলতে পারবেন না। এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো গ্রাফটাকে ট্রি বানানো, যাতে করে সেই ট্রি এর কস্টিং হয় সবচেয়ে মিনিমাম। কস্টিং বলতে যে একটা নোড থেকে একটা নোডে যাওয়ার যে কস্টিং দেওয়া আছে না, 2 2 1, এটা যাতে যোগ করার পর আলটিমেটলি যে ট্রিটা আমি বানাবো সেটার কস্টিং যাতে সবচেয়ে মিনিমাম হয়, এটা বের করে হচ্ছে আমাদের ক্রুস্কালস অ্যালগরিদমের কাজ। সো এখানে অ্যালগরিদমটা দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নাই, আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের অ্যালগরিদম। তো প্রথম কাজ কি বলেন তো, পরীক্ষায় এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, আপনাকে বলা হবে ক্রুস্কাল অ্যালগরিদম ইউজ করে আপনি কি করবেন, একটা মিনিমাম স্প্যানিং ট্রি আঁকবেন এবং সেটার মিনিমাম কস্টটা বের করবেন। তো প্রথম কাজ কি পরীক্ষা জানেন, এটা দেখে দেখে জাস্ট এই যে নোড, এই যে এ বি সি এগুলোকে নোড বলা হয়, আর এই যে যেগুলো বি থেকে এসি তে যাওয়ার যে কস্ট এগুলোকে বলা হয় ওয়েট। প্রথম কাজ হচ্ছে
এই হুবহু সবগুলা নোট, ধরেন এ এর জায়গায় এ লিখবেন, বি এর জায়গায় বি, সি এর জায়গায় সি, জাস্ট এই এজ গুলা কানেক্ট করবেন না। এজ গুলা কানেক্ট করার বাদে মানে এই গোল্লা গুলা সব যে যে জায়গাতে আছে সেই জায়গা হুবহু অনুসারে পরীক্ষায় খাতার মধ্যে লিখে ফেললেন। ক্লিয়ার? ওকে, এরপরের কাজ হচ্ছে কি জানেন? এরপরের কাজ হচ্ছে এই সবগুলা এজের মধ্যে যে 7, 2, 6, 4, 10 সবগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম যে কস্ট আছে কত আছে বলেন তো? 1। তাহলে এইচ আর জি এর মধ্যে জোড়া লাগাই দিন। খেয়াল করেন বিষয়টা হচ্ছে এরকম। তার মানে এখন খেয়াল করেন আপনার খাতার মধ্যে শুধুমাত্র এই গোল্লাগুলো আছে, এবিসিডি গুলো আছে, আর মনে করেন কালো কালো আর কোনো কিছু নাই। আপনি প্রথম বিসমিল্লাহ বলে ডাক্তার দিলেন এইচ আর জি এর মধ্যে, কারণ এদের কস্ট সবচেয়ে মিনিমাম। এরপরে মিনিমাম কস্ট কি আছে বলেন তো? 2, 2 জায়গায় আছে। তো আপনার যেটা মনে চায় যে কোনো এক জায়গায় আপনি কানেক্ট করে দিবেন, যে কোনো এক জায়গায় দিলেন। তাহলে একজনকে কানেক্ট করার পরে কি আরেকজন তো রয়েছে পরের, তো ওই তাহলে ওরেও আপনি কানেক্ট করে দেন, দিলাম। তারপরে মিনিমাম কি আছে? 4, এখানে একটা আছে, এখানে একটা আছে, যাকে কানেক্ট করেন, করলাম। তারপরে অবশ্যই আমাদের কি এই 4 কে কানেক্ট করতে হবে, এটাও করলাম। এরপরে কি আছে বলেন তো? 4 এর পরে এই যে 6 আছে, তাই না? এখন খেয়াল করেন এই 6 যদি আমি কানেক্ট করে দেই তাহলে এটা কি একটা আবদ্ধ জায়গা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে এটা কিন্তু কানেক্ট করা যাবে না। মাথায় রাখতে হবে কানেক্ট করার সময় শুধু যে আমি যে কানেক্ট করতেছি এই কানেক্ট করার কারণে কোন একটা লুপ তৈরি হয়ে যাচ্ছে কিনা। লুপ তৈরি হইলেই সেটাকে আমি কানেক্ট করতে পারবো না। সো এটা আমার লিস্টে আসবে না। সো পরীক্ষা কিন্তু এই যে এই দাগটা থাকবে না, আই থেকে জি এর মাঝখানে কোনো দাগ থাকবে না, শুধুমাত্র এই নীল দাগগুলো পরীক্ষায় থাকবে, বাদ বাকি সবগুলো ক্লিয়ার থাকবে। মানে জাস্ট নীল দাগের সাথে কস্টিং গুলো লিখে দিবেন, আর বাকি সবকিছু ক্লিয়ার থাকবে। ওকে, এরপর কি আছে বলেন তো? 7। তাহলে এই 7, এখানে একটা 7, এখানে একটা 7 আছে। এই 7 যদি আমি কানেক্ট করি তাহলে কি হবে বলেন তো? আবার লুপ হয়ে যাচ্ছে না? তাহলে এটাও আমি দিতে পারবো না। তো আমাকে এই 7 কে কানেক্ট করতে হবে। তো আমার এই 7 কে আমি কানেক্ট করে দিলাম। দেন খেয়াল করেন 7 পরে কি আছে? 8, এখানে একটা আছে, এখানে একটা আছে, যে কোনো একটা দেন। এখন খেয়াল করেন আমি যদি এইখানে দেই, এর পরবর্তীতে এখানে দিতে গেলে কি হবে? লুপ হয়ে যাবে না পুরোটা মিলে? খেয়াল করেন আমি একটা 8 দিই আগে, এই যে এই 8 কে দিলাম, আগে ওরে দিলাম, এরপর যদি আমি এই 8 দিতে পারবো? নো স্যার। না স্যার, এটা পারবো না। ইন দ্য সেম ওয়ে আমি যদি আগে এই 8 কে কানেক্ট করতাম, পরে কিন্তু আবার এই 8 কে কানেক্ট করতে পারবো না। সো এটা আপনার ইচ্ছা, আপনি পরীক্ষায় কেউ কেউ এই 8 কে কানেক্ট করবে, কেউ কেউ এই 8টাকে কানেক্ট করবে, ইটস আপ টু ইউ, মানে যেটা আপনার মনে চায় করবেন। সো এই 8 বাদ হয়ে গেল। দেন কি আছে? 9। সো ইজিলি আমি 9 কে কানেক্ট করে দিব। দেন খেয়াল করে আমি কি 10 কে কানেক্ট করতে যাই, লুপ হয়ে যাবে। দেন 11 কে কানেক্ট করতে গেলেও লুপ হয়ে যাবে। দেন 14 কে কানেক্ট করতে গেলেও আমাদের এখানে লুপ হয়ে যাবে। সো আমার আর কাউকে কানেক্ট করা এখানে পসিবল না। সো আলটিমেটলি আমার এই যে নীল কালি দিয়ে যেই কানেকশন করা আছে এটাই হচ্ছে আমার মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। আর এটার কস্টিংটা কত হবে? এই যে নীল কালি দিয়ে যেসব এজ গুলো আছে এগুলো সবগুলো যোগ করে দিবেন, যে 4, 8, 1, 2, 4, 2, 7, 9 সবগুলো যোগ করে আপনার যা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে মিনিমাম কস্ট। স্যার কস্টিং গুলা কি এজের পাশাপাশি লিখে দিমু? হ্যাঁ, এজের পাশাপাশি লিখে দিবেন এবং লাস্টে মিনিমাম কস্ট লিখে সবগুলো যোগ করে অ্যান্সার লিখে দিবেন। বুঝা গেছে? জি। হ্যাঁ, কোনটা? না না না, কিছু লিখতে হবে না আপনার, জাস্ট আমি বলি আপনাকে পরীক্ষায় যখন গ্রাফ দেওয়া থাকবে সেই গ্রাফ দেখে যে বলছিলাম প্রথমে কি করতে হবে, গোল্লা যেগুলো আছে মানে নোটগুলো সব যেই যেই জায়গা মতো আছে সেগুলো সব লিখে ফেলবেন। তারপরে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাকে দেখাই, এরকম একটা টেবিল আপনি বানাইতে পারেন। মানে এই টেবিলটা বেসিক্যালি কি, যে ছোট থেকে দেখেন, ছোট থেকে বড় আকারে আমি সাজা লিখছি আর কার সাথে কার কানেকশন সেটা লিখছি। এটা আপনি চাইলে বানাইতে পারেন, এটা আপনার সুবিধার্থে, যাতে করে আপনি কখনো মিস না করেন। তো আসলে মিস করার কথা না। স্যার এখানে ইউভি বলতে কি বোঝানো হয়েছে? কোনটা? ইউভি হচ্ছে ওই যে একটা নোড থেকে আরেকটা নোডের কানেকশন। খেয়াল করেন যে 5 থেকে 5 নাম্বার নোড আমার কই, যে 5 নাম্বার নোড থেকে 8 নাম্বার নোডে যাওয়ার কস্টিং কত? 3। এই যে 3 আমরা হচ্ছে এখানে ওয়েট সাথে ছিলাম না, যে সবচেয়ে ছোট যে তাকে আগে কানেক্ট করছিলাম। সো এই ওয়েটের অনুসারে আমি এখানে সাজাইছি এবং পাশাপাশি হচ্ছে
এই যে কানেকশনটা মানে ওয়েটটা কার কার নোডের জন্য সেই নোডটা এখানে পাশে লিখে দিছি। তাতে করে এই টেবিলটা দেখে দেখে আমি খালি পরে কানেক্ট করবো। কানেক্ট করতে করতে যেখানে আমার ঝামেলা লাগবে মানে লুপ হয়ে যাবে সেটাকে আমি বাদ দিয়ে দিই। এই হচ্ছে কাজ, আর কিছুই না। এই যে এটা যেরকম পরবর্তীতে করছে, হ্যাঁ, যে পরীক্ষায় যে বলছিলাম কি যেরকম আসবে দেখে দেখে হুবহু সেম এরকম এঁকে ফেলবেন। দেন হচ্ছে খালি যদি আপনি এই টেবিলটা বানায় ফেলেন পাশাপাশি, খালি এটা দেখে দেখে খালি কানেকশন দিবেন। 3 এর সাথে কত 5 আর দেন কানেকশন বুঝলেন। দেন হচ্ছে 2 আর 3 কানেকশন, দেন 1 আর 2 কানেকশন, দেন 3 আর 6 কানেকশন, দেন কানেক্টেড হইলো, দেন 3 আর 4 কানেক্ট করলেন, দেন এই দেখেন 6 আর 8 কানেক্ট করতেই পারবো আমরা বলেন তো? কারণ কি কানেক্ট করলে লুপ হয়ে যাচ্ছে তাই না, সো এটা বাদ। ইন দ্য সেম ওয়ে এটাও আমি কানেক্ট করতে পারবো না, এটাও বাদ। মানে এখানে লাল কালি দেখাচ্ছে যেগুলো বাদ আর কি, এটাও পারবো না, এটাও বাদ। 6 আর 7 পারবো। সো আলটিমেটলি যেগুলো নীল কালি আছে বা সেগুলো সবগুলো অ্যান্সার করে দিলেই আমার মিনিমাম কস্টটা এই যে এখান থেকে এটা হচ্ছে আলটিমেটলি ট্রি। মানে পরীক্ষা আপনার ট্রিটা দেখতে হবে এরকম, আর সবগুলো ওয়েটকে যোগ করে মিনিমাম কস্টটা বের করে লিখে দিবেন। স্যার এক্সামে মূলত কিভাবে আসবে? প্রথম যেভাবে দেখাইছিলেন ওইভাবে, নাকি এরকম টেবিল দেওয়া থাকবে পাশাপাশি আমাদের ইয়ারাতে টেবিল থাকবে? দেওয়া থাকবে না, আপনার টেবিলটা হচ্ছে আপনার নিজের করতে হয়, নিজের সুবিধার্থে আপনি বানাইতে চাইলে বানাইতে পারেন। আপনার এক্সামে শুধুমাত্র এই গ্রাফটা দেওয়া থাকবে, শুধু এই গ্রাফ, ঠিক আছে? আচ্ছা আমার কার্সর যেখানে ঘুরতেছে সেই গ্রাফটা দেওয়া থাকবে। এই টেবিল আপনি এটা দেখে দেখে চাইলে বানাইতে পারেন, যে ছোট থেকে বড় আকারে সাজায় নিলাম আগে, পরবর্তীতে আপনার এরর না হয়। কারণ কি এখানে সবার প্রথমে আমি কোনটাকে নোটটাকে কানেক্ট করবো, যার ওয়েট সবচেয়ে কম সেটা না? জি। তাহলে ওয়েট অনুসারে আমি যদি এখানে সাজায় লিখে ফেলি এবং পাশাপাশি এই ওয়েটটা কার কার নোটের জন্য সেটা লিখে ফেললাম, তাহলে আমার জন্য পরবর্তীতে দেখেন এটা দেখে দেখে খেলে আপনি কানেক্ট করবেন না। প্রথমে কি 5 8 কানেক্ট করব, দেন 2 আর 3 কানেক্ট করব, দেন 1 আর 2 কানেক্ট করব। যেখানে লুপ হবে না সেগুলো কানেক্ট করব, লুপ হইলেই সেটা খালি বাদ রাখবো, স্কিপ করব। দ্যাটস ইট। করতে 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 এই যখন করতেছেন আপনার ফাইনাল অ্যান্সার হবে পরীক্ষা খাতায় এরকম দেখতে। মানে আমরা যদি পাশাপাশি এরকম এটা টেবিল থাকলেই বানাই পাশে, তাহলে কি ওই টিক মার্ক আর ক্রস মার্ক দিয়ে দিমু? না, কিছুই দিতে হবে না। আপনি আপনার টেবিল আপনার ইচ্ছা, আপনি টেবিল বানাইতেও পারেন নাও বানাইতে পারেন, আচ্ছা ঠিক আছে? আপনার মার্কিং হবে এটার উপরে এবং এটার লাস্টের মিনিমাম কস্ট সবগুলো যে এজ গুলো যোগ সরি কস্ট ওয়েট গুলো যোগ করে যেটা হবে সেটা আপনাকে অ্যান্সার বের করতে হবে। সো সবার ট্রি কিন্তু দেখতে সেম নাও হতে পারে। কস্টিং মানে এরকম হতে পারে যে একই কস্টের আপনার 2টা 3টা ট্রি হতে পারে। সো হইতেই পারে ডিফারেন্ট ট্রি, বাট কস্ট যেন মিনিমাম থাকে। সেই মিনিমাম কস্ট 37, আমি 37 দিয়ে একাধিক ট্রি পারে, দ্যাটস নট আ প্রবলেম, বাট কস্টিংটা সেম হতে হবে। সো লাস্টে কিন্তু অবশ্যই মিনিমাম কস্টটা বের করতে হবে। মানে জাস্ট সবগুলো যোগ করবেন 3 8 6 5 9, এই নোট আবার যোগ করবেন না, কিন্তু নোটের ভ্যালু কিন্তু যোগ করা যাবে না। যোগ করতে হবে কি এজ এজের ভ্যালু, ভ্যালুগুলা। অর্থাৎ ওয়েট যেগুলা সেগুলো যোগ করতে হবে, ঠিক আছে? স্যার বুঝি নাই। মানে অনেকে যে বলতেছি না যোগ করতে করতে অনেকে দেখা যাবে যে 1 যোগ করতেছে 1 2 5 এগুলো যোগ করতেছে, মানে নোট ভ্যালু যোগ করবেন না, যোগ করবেন কি এজ ভ্যালু। এজ মানে এই যে 6 5 8 3 এগুলো যোগ করতে হবে। স্যার এগুলো কি ইয়েতে এক্সামে দেওয়া থাকবে, পেপারে দেওয়া থাকবে? হ্যাঁ, এই যে এক্সামে তো যে এটা দেওয়া থাকবে প্রথমে, এই যে এক্সামের কোশ্চেনে সব দেওয়া থাকবে এগুলো। এভাবে দেওয়া থাকবে? হ্যাঁ, এই গ্রাফটা দেওয়া থাকবে, এই টেবিল থাকবে না, এই গ্রাফ দেওয়া থাকবে। বুঝতে পেরেছেন? ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? সো আজকে আমরা টপিকগুলো পড়ছি কি, একটা পড়ছি ক্রুসকালস অ্যালগরিদম, একটা পড়ছি ফ্র্যাকশনাল ন্যাপস্যাক অ্যালগরিদম, আর পড়ছি হচ্ছে বাইনারি ট্রি এর ক্ষেত্রে প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল, ইন অর্ডার ট্রাভার্সাল। এই কয়টা জিনিস আমরা পড়াশোনা করছি। সো এগুলো যারা এখানে বুঝতে পেরেছেন তো বুঝছেন, কেউ যদি এখান থেকে না বুঝেন জাস্ট ইউটিউবে সার্চ করবেন, বা অনেকে হয়তো ক্লাসে মনোযোগ দিতে পারেন নাই, জাস্ট ইউটিউবে সার্চ করবেন, অল থিংস আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? স্যার এই অর্ডারটা একটু রিপিট করবেন? প্রি অর্ডার, জি স্যার। ওকে।
ওকে, সো প্রি অর্ডারের কাজ কি বলেন তো? আগে রুট, দেন লেফট, দেন রাইট। ওকে, সো প্রথমেই রুটের কাছে গেলেন, এ তুমি কি রুট? বলবো ইয়েস। সো এরপরে কাজ কি? রুটের পরে লেফটে যাওয়া, লেফটে যান। বি কে জিজ্ঞেস করেন তুমি কি রুট? বলবো ইয়েস, ওকে লেখেন লিস্টে। দেন ওর লেফটে যান, ডি কে বলেন তুমি কি রুট? বলবো ইয়েস, ওকে লিস্টে রাখেন। দেন কাজ ছিল কি? রুটের পরে লেফটে যাওয়া, দেন রাইট লেখেন। যেহেতু ওর লেফট নাই, সো রাইটকে লেখেন এইচ, লিখলাম এইচ। এখন এই পুরো অংশটুক কার লেফট ছিল? বি এর। সো বি এর, বি কে তো আগে লিখছি, বি এর লেফটকে লেখা শেষ, এখন বি এর রাইটকে লেখেন ই, লিখলাম ই। তাহলে এখন এই পুরা টুক কার ছিল? এর লেফট ছিল, সো এ কে তো লিখছি, এর লেফটকে লিখছি, এর রাইটে যাব। রাইটে যে সি কে জিজ্ঞেস করবো তুমি কি রুট? যেহেতু প্রি অর্ডার, বলবো ইয়েস আই এম রুট, তাহলে ওকে আগে লেখেন সি। দেন ওর লেফটে যাবে, এফ জিজ্ঞেস করবো তুমি কি রুট? ইয়েস, লেখেন এফ কে। দেন সূত্র অনুসারে কি? রুটের পরে লেফট, তুমি কি রুট? ও বলবে না আমি লেফট। ফাইন, আমি আগে রুটকে লিখে আসছি, দেন লেফটকে লেখেন আই, দেন হচ্ছে রাইট হচ্ছে আপনার জে। তো এই পুরো কার্ড লেফট ছিল সি এর, সো সি তো আগে লিখছি, লেফটকেও লিখলাম, এখন জাস্ট রাইট জি, আমরা এখানে লিখে ফেলছি। আর এটা উপর থেকে লিখে আসতে হবে তাই তো? হ্যাঁ, বুঝি নাই। উপর থেকে লিখে আসতে হবে, উপরে উপর থেকে। থেকে লিখে আসতে হবে, হ্যাঁ। এর আগে মানে একবার এর আগে শিখছিলাম বেসিক্যালি তো আমরা সূত্র মাথায় রাখতে হবে, আগে রুট, দেন লেফট, দেন রাইট, এটা হচ্ছে সূত্র। উপর থেকে খালি জিজ্ঞেস করতে করতে আসবেন তুমি কি রুট? বলবো ইয়েস, পরে খালি লিখবেন লিস্টের মধ্যে, দেন যাবেন ওর লেফটে, তুমি কি রুট? ইয়েস, দেন লেখেন ওর লিস্টে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, যেগুলা পড়াইলাম, এই যে আমি এখন পড়ানোর পরে যারা বাসায় আছেন, জাস্ট আধা ঘন্টা এই জিনিসগুলা একটা করে প্র্যাকটিস করে ফেলেন, দেখবেন যে এই জিনিস আপনার পড়া হয়ে গেছে। ঠিক আছে? স্যার আগের টপিকগুলো তো থাকবে না? আগের টপিকগুলা, হ্যাঁ, ওই যে সার্চিং সর্টিং ওগুলো ট্র্যাক। হ্যাঁ ওগুলো থাকবে, ওগুলো থাকবে না কেন? ওগুলো তো আছেই। হ্যাঁ, এখন আমি বলে দিই যে ধরেন যে কম পড়াশোনা করতে চান, যে শুধুমাত্র স্যার আমি পাস করতে চাই, হ্যাঁ, তাহলে আপনারা হচ্ছে আজকে যেগুলো পড়াইলাম সেগুলা, এগুলো পড়েন, এগুলো সবগুলো আসবে আজকে যেগুলো পড়াইছি, এগুলো পড়েন। প্লাস হচ্ছে আপনারা কিউ পড়াইছিলাম, যে কিউ কিভাবে এন কিউ হয়, ডি কিউ হয়, এই জিনিসটা পড়বেন। আর স্ট্যাকের ক্ষেত্রে কিভাবে পুশ হয়, পপ হয়, এই জিনিসগুলো পড়েন। এগুলো পড়লে দেখবেন যে যেগুলো বললাম এগুলো পড়লে মিনিমাম 15 মার্কস পেয়ে যাবেন। আজকে যেগুলো পড়াইছি, কিউ স্লাইড থেকে এন কিউ ডি কিউ কিভাবে করে সেটা, আর স্ট্যাকের স্লাইড থেকে কিভাবে পুশ করে, পপ করে, মানে পুশ পপ যে অপারেশনগুলো সেগুলো, এগুলো পড়াশোনা করলেই 15 মার্কস মিনিমাম পাবেন, এর বেশিও পাইতে পারেন। শুধুমাত্র আজকে যেগুলো পড়াইছি এখান থেকে মিনিমাম 10 মার্কস পাবেনই, শুধু আজকে যেগুলো পড়াইছি। ঠিক আছে? 10-এর বেশিও পাইতে পারেন, 12-13 মার্কস। সো পাস করার জন্য খুব ইজি, 15 মার্কস আমি একদম বলে দিছি। আজকে যেগুলো পড়ালাম, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার, এগুলো একটা কোশ্চেনই, দেন ক্রুসকাল অ্যালগরিদম এটা একটা কোশ্চেন, দেন ফ্র্যাকশনাল অফসেট প্রবলেম এটা একটা কোশ্চেন। এখান থেকে পড়লে মিনিমাম 10 মার্কস, 10 থেকে 12 মার্কস, 13 মার্কস গেইন করতে পারবেন। আর সাথে যদি ওই কিউ অ্যাড করেন, এন কিউ ডি কিউ করা, কিভাবে এন কিউ ডি কিউ করে, প্লাস হচ্ছে পুশ পপের যেই স্ট্যাকের যেটা ছিল সেটা করেন, তাহলে 15 মার্কস মিনিমাম পাবেন, আরো বেশি পেতে পারেন। কিন্তু বুঝে পড়তে হবে, ঠিক আছে? মানে কারণ আপনি যদি প্রি অর্ডার জিনিসটা না বুঝেন, পোস্ট অর্ডার জিনিসটা না বুঝেন, জিনিসগুলো কিন্তু একদম ইজি, একদম ইজি। আপনি জাস্ট, আমি যা পড়ালাম অনেকে হয়তো মনোযোগ দেন নাই, দ্যাটস ফাইন। আপনি যদি জাস্ট ইউটিউবে একদম মাইন্ড সেট করে এগুলা 1 ঘন্টা, মানে ভিডিওটা বাংলা ভিডিওতে দেখবেন, বাংলা ভিডিওগুলা 2x স্পিডে 1 ঘন্টা দেখবেন, যেগুলো টপিক বললাম, দেখবেন যে আপনার পড়া শেষ। তারপরে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে যদি আপনি যান পরীক্ষায়, জীবনে মিলাতে পারবেন না, দেখবেন যে এক জায়গায় না এক জায়গায় আপনি ব্লান্ডার করছেন। তো আপনাকে অ্যাটলিস্ট
2-3টা করে প্রত্যেকটা টপিক থেকে প্র্যাকটিস করে যেতে হবে। আপনি একটাই ট্রি আঁকেন, একটা ট্রি যেখানে আমি যেগুলো দিছি এগুলো আপনি করেন, এখান থেকে আপনি বের করে দেখেন, জিজ্ঞেস তারপরে জিপিটি কে চেক করেন বা অন্য বন্ধুকে দিয়ে জিজ্ঞেস করেন যে ঠিক আছে কিনা, তাহলে হয়ে যায় প্র্যাকটিস করা। তো আমার সাজেশন হচ্ছে, যেহেতু কষ্ট করে ক্লাসটা করছেন, তো কোথা লেগে গেলে খাওয়া দাওয়া করেই এই টপিকটা আজকে এই যে কটা টপিক পড়ালাম পড়ে ফেলেন, দেখবেন যে পরীক্ষা অনেক ইজি হয়ে গেছে। ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা? স্যার আমাদের কি কোড আসবে? না, কোড আসবে না। ওকে, সো কারো কোনো জিজ্ঞাসা না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিব। হোপসো আপনাদের সাথে এটা আমার লাস্ট ক্লাস, মিডের পর থেকে অন্য টিচার ক্লাস নেবেন আপনাদের। হ্যাঁ, কেন? অন্য ভালো টিচার ক্লাস নেবে, সমস্যা নাই। মিডের পর আপনি কন্টিনিউ করবেন না স্যার? না, মিডের পরে আপনাদের থিওরি ক্লাসটা অন্য একজন ম্যাডাম নেবেন। হ্যাঁ স্যার এটা তো আমাদের জন্য ধাক্কা। হ্যাঁ, আপনাদের জন্য স্যার ধাক্কার মতন একটা ব্যাপার যে আমরা একজন টিচারের কাছে একটা জিনিস শিখে আসতেছি, মাঝ পথে আবার অন্য টিচার। না, সমস্যা নেই। মিডের পরে তো আর এই সিলেবাস, মানে মিডের পরে তো আর ডাটা স্ট্রাকচার পড়বেন না, তখন তো পড়বেন অ্যালগরিদম। সো আপনাদের কোনো ইস্যুস হবে না। আমি খাতা দেখে যাবো, অ্যালগরিদমটা আরো কঠিন স্যার। আমি আপনাদের খাতা অবশ্যই দেখে দিয়ে যাব, তো সেটা নিয়ে টেনশন নাই। যাবো বলতে মানে আসি আমি এখানেই, আমি আপনাদের খাতা দেখবো, সমস্যা নাই। সো ওটা নিয়ে কোনো স্যার টেনশন আমার নেই। একটা কোশ্চেন। প্লাস হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে যেটা বলছিলাম, সেটা নিয়ে কোনো ইস্যুস নাই, আমি অ্যাটেন্ডেন্সের মার্কস দিয়ে যাবো আপনাদের। স্যার হ্যাঁ বলেন। এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম প্রোগ্রামিং করে থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আমরা প্রোগ্রামিং করি কেন? প্রোগ্রামিং কেন করেন? কি বলছেন কোশ্চেন আবার বলেন। প্রোগ্রামিং বলছি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে প্রোগ্রামিং করাই কেন আমাদের? ওই যে আমাদের প্র্যাকটিক্যাল যেটা আছে ওটা তো প্রোগ্রামিং করায়, এই সাবজেক্ট আবার প্রোগ্রামিং আসলে বই থেকে, এটা তো বুঝি না। এখন এই যে আমি ট্রিগুলো আপনি ট্রাভার্স করলেন, হ্যাঁ এটা তো আপনি পারলেন, খাতা কলমে করতে পারলেন, এটা কি কোড দিয়ে যদি ইমপ্লিমেন্ট না করেন তাহলে আপনি মানে কিভাবে জিনিসটা দাঁড় করাবেন বলেন তো? আমরা এই জিনিসটা শিখতেছি কেন? যাতে করে, এখন এটা তো জাস্ট আমি একটা বললাম, কারণ রিয়েল লাইফে এগুলো কিভাবে কাজ করে বলুন তো? যখন এই যে বিভিন্ন টেলিকমিউনিকেশন আপনার কোম্পানিগুলো আছে, সেগুলো কি করে বলুন তো? রাউটিং ঠিক করে যে কই থেকে কই আগে যাব, কিভাবে গেলে কস্টিং কম হবে, কিভাবে গেলে আপনার এফিশিয়েন্ট হবে। তো এই জিনিসগুলো যখন আমরা রিয়েল লাইফে সলভ করলাম, সেটাকে যদি আমি আমার সলভিং আমি যেটাতে করলাম সেটা যদি আমি কম্পিউটারকে বুঝাইতে না পারি, তাহলে কি আলটিমেটলি কোনো কাজ হবে? এটা জিনিসটাকে কম্পিউটারে ইমপ্লিমেন্ট করার জন্যই তো আমাদের প্রোগ্রামিং করতে হয়, রাইট? সো আলটিমেটলি আমরা যাই শিখবো না কেন, সবকিছুই আমাদের কোড দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারতে হবে, আদারওয়াইজ তো আমাদের সিএসসি পরে কোনো লাভ নাই। মানুষ তো হিসাব করতে পারে, মানুষের সক্ষমতা আপনার কম্পিউটার সক্ষমতা কি সেম? ও যত স্পিডে ক্যালকুলেট করতে পারবে, আমরা কি তত স্পিডে ক্যালকুলেট করতে পারবো? আমরা ওকে একটা অ্যালগরিদম জেনারেট করে দেবো, ইয়েস তুমি এই ওয়েতে কাজ করো, দেন ও হচ্ছে এই ওয়েতে একদম বিদ্যুতের গতিতে কাজ করবে। এই জন্য আমরা প্রোগ্রামিং করি। সবগুলোরই অ্যাপ্লিকেশনস আছে। হ্যাঁ, তো আমি তো যেহেতু আপনাদের থিওরিটিক্যাল পার্ট পড়াই, সো এখানে আমি পড়াচ্ছি, সো প্র্যাকটিক্যাল পার্টে অবশ্যই এগুলার অ্যাপ্লিকেশনস থাকে, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস আছে আর কি। ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা? ওকে, সো ভালো করে পরীক্ষা দিয়েন, বেস্ট অফ লাক। আর হচ্ছে আপনাদের আমি সিটি নিছি কয়টা মনে আছে? আর সিটি একটা নিয়েছিলেন? একটা নিছি। জি স্যার। আর একটা নেই নাই? আচ্ছা, আর একটা নেওয়া হয় নাই। আপনাদের ক্লাসই পাই নাই, সমস্যা নাই, নো ওয়েস। আমি ওই একটা সিটি, ওটা কত মার্কস নিয়েছিলাম? 10 না 20? স্যার 10। 10, ওকে ফাইন, আমি ওটাকে ডিরেক্ট কাউন্ট করে দিব না। কেউ কি সিটি মিস করছেন? জি স্যার, আপনি হলো ওইটা তো আর অ্যাসাইনমেন্ট দিছিলাম, সিটি দেওয়া হয়নি, পরে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। অ্যাসাইনমেন্ট তো দিয়েছেন, রাইট? সো সমস্যা নেই, ঠিক আছে। যদি কেউ অ্যাসাইনমেন্ট দেওয়া বাকি থাকে, অ্যাসাইনমেন্টটা কাইন্ডলি মনে করে দিয়ে যাবেন এবং দেওয়ার সময় বলবেন যে স্যার আমি অমুক ব্যাচ সিটি 1, হ্যাঁ,
সো যাতে করে আমি সিটি 1 এর প্যাকেট স্যার অ্যাসাইনমেন্টের পরিবর্তে সিটির পরিবর্তে অ্যাসাইনমেন্ট দিলে হবে স্যার? আমি তো অ্যাসাইনমেন্টও দেই নাই, সিটিও দেই নাই। আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট যারা জমা দিয়েছেন, কই রেসপন্স করেন তো একজন। জি স্যার। স্যার আমি দিছি। হ্যাঁ, সো এই যে ওনাদেরকে আপনি একটু বলে দিন তো আপনারা যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন সেটা কি জমা দিয়েছেন সেটা একটু বলে দিন। আপনারা হচ্ছে যারা অ্যাসাইনমেন্ট এখনো জমা দেন না স্টিল, তাদের কাছ থেকে শুনে অ্যাসাইনমেন্টটা করে আমাকে জমা দিবেন অবশ্যই। ওকে স্যার। হ্যাঁ, পরীক্ষার দিনই জমা দিয়ে দিন। আপনাদের মানে মিডের আগে যে 10 মার্কস থাকে সিটির, সেটা এবং মিড মার্কস আমি নিজে দেখে দিয়ে যাবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। দোয়া করবেন স্যার আমাদের জন্য। অবশ্যই সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।